তো আজকে আমরা শুরু করব তড়িৎ শক্তি এবং ক্ষমতা, এবং আজকে আমরা পড়ব যে তড়িৎ প্রবাহের ফলে কি তাপীয় প্রভাব যেটা আমরা জানি, তো তার ক্যালকুলেশনগুলো শিখব জুলের সূত্র বিশেষ করে। এবং আজকে আমরা বর্তনীর ক্ষমতা এবং ওর উপর এই স্পেশাল চ্যাপ্টারের উপর বেসিস করে যত রকম নিউমেরিক্যালস প্রবলেমগুলো হয় সেগুলো ডিসকাস করব। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুব্রত সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর ফেয়ারনেস ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। তো আজকে আমাদের যে চ্যাপ্টার শুরু হবে সেটা হচ্ছে তড়িৎ শক্তি ও ক্ষমতা। তড়িৎ শক্তি ও ক্ষমতা, তো বিশেষ করে আমরা যেমন আগেও জানতাম যে যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, ধরো একটা পরিবাহী আছে এরকম, তো এর মধ্যে যদি কারেন্ট যায়, পরিবাহী মানে তার নিশ্চয়ই কিছু না কিছু রোধও থাকবে, ঠিক? ধরো তার রোধ আছে সামান্য কিছু, ঠিক আছে? যদি রোধ থাকে তো যখন ওর মধ্যে দিয়ে কারেন্ট যায় আই, তখন কী হয়, এখানে তাপ তৈরি হয়। অর্থাৎ তুমি যদি কখনো দেখো যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তারটা দেখবে হালকা করে গরম হয়ে যায়। তো সেই গরম হওয়াটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, হ্যাঁ, এবং কীভাবে সেটাকে বাড়ানো যায়, কীভাবে কমানো যায়, সে সমস্ত প্রক্রিয়া আজকে শিখব। তো বেসিক এই তাপের প্রভাব, মানে তড়িৎ প্রবাহের ফলে তাপের যে উৎপাদন হয় এই সংক্রান্ত জুলের একটা সূত্র আছে। আমরা এই সূত্রটা প্রমাণ পরে করব, এখন জাস্ট কিছু বেসিক লজিক লাগিয়ে ব্যাপারটা করব। হ্যাঁ, তুমি লিখতে পারো এখানে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের তাপীয় ফল এই সংক্রান্ত। আচ্ছা, যদি আমি একটা পরিবাহীর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট পাঠাই, জুলের সূত্রানুসারে হয় যে পরিমাণ তাপ তৈরি হবে, যদি এইচ পরিমাণ হিট তৈরি হয় তাপ, সেটা প্রপোর্শনাল হয় কারেন্টের স্কোয়ারের সঙ্গে, তড়িৎ প্রবাহ মাত্রার স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয়। হ্যাঁ, আর ধরি এই রোধটা হচ্ছে আর, এই তাপটা রোধের সঙ্গেও সমানুপাতিক হয়, অর্থাৎ রোধ যদি বেশি হয় তো এখানে বেশি আরও তাপ উৎপন্ন হবে, এই ব্যাপার। আর ধরি যে এর মধ্যে দিয়ে টি সময় ধরে তড়িৎ পাঠানো হচ্ছে, যত বেশি সময় ধরে পাঠাবে তত বেশি তাপ উৎপন্ন হবে, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু টি। আমরা বেসিক এইভাবে বলতে পারি। আছে তিনটাকে জুড়লে একসঙ্গে কী হবে, সমন্বয় করে পাই এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, ঠিক? আচ্ছা দেখো, এই যে আমি সম্পর্কগুলো ধরলাম, এই যে একটা কারেন্টের সঙ্গে স্কোয়ারের সঙ্গে সম্পর্ক হয়, রোধের সঙ্গে সমানুপাতিক হয়, সময়ের সঙ্গে সমানুপাতিক হয়, এগুলো আমরা মোটামুটি লজিক্যালি বুঝতে পারছি, কিন্তু কার সঙ্গে স্কোয়ারের সম্পর্ক হবে, কার সঙ্গে একঘাতের সম্পর্ক হবে, এটা কে বলছে? একে আমার হঠাৎ করে ইচ্ছা হলো আমি কারেন্টকে স্কোয়ার করে দিলাম, রোধকে একঘাত রেখে দিয়েছি, সময়কে চাইলে তো আমি স্কোয়ার করতে পারতাম, আমার ইচ্ছা। আমরা এই প্রমাণটা পরে করব, ঠিক আছে? মানে সেখানে করবো জুলের সূত্রের প্রতিষ্ঠা। এখন আপাতত কাজ সেরে এলো, পরে প্রতিষ্ঠা করবো। আচ্ছা, সমানুপাতিক তুললে এটা ধ্রুবক আসবে, তাহলে এই সমান আসবে আই স্কোয়ার আর টি বাই জে। এই যেটাকেই বলা হয় জুল তুল্যাঙ্ক, হ্যাঁ, যেটা একটা ধ্রুবক অবশ্যই, যেটাকে বলা হয় জুল তুল্যাঙ্ক, বা একে অনেকে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এখানে একটা বিষয় কিন্তু অবশ্যই মনে রাখবে, যখন সিঙ্গেল শুধুমাত্র আয়ের সঙ্গে সম্পর্ক করছিলাম, বাকি যে দুটো রাশি ছিল আর টি, অবশ্যই সেগুলোকে রাখতে হবে স্থির, মানে কনস্ট্যান্ট, ধ্রুবক যাই বলো। আর এর কাজ করলে আই স্কোয়ার টিকে রাখতে হবে ফিক্সড, এটা রাখতে হবে স্থির। যখন তুমি টির উপর কাজ করবে তখন আই আর কারেন্ট এগুলোকে সব রাখতে হবে স্থির, এইভাবে। আর যখন ওভারঅল তিনটাকে করবে তখন কী হবে, সবগুলো হবে চলরাশি, সবগুলোই চেঞ্জ হতে পারে। এখানে অবশ্যই লিখবে আই আর টি সবগুলোই হবে চলরাশি। এই কন্ডিশনগুলো কিন্তু মাস্ট উল্লেখ করতেই হবে এইগুলো। এটাকে একটা বাক্স বানিয়ে রাখো, এইচের ফর্মুলা এটা, অর্থাৎ কত পরিমাণ তাপ তৈরি হবে, হিট। আমরা হিটের একক কী জানি, সেই ক্যালোরিতে লেখা যায়। হ্যাঁ, তাহলে আমি এখানে যদি ক্যালোরিতে প্রকাশ করি এইচের মান, তাহলে আসবে আই স্কোয়ার আর টি, তখন জের মান হবে সেই 4.2, এই তো জানে এরা।
এত ক্যালোরি হয়, অর্থাৎ এটা হিসাব করলে নিচে 4.2 উপরে উঠলে কত হবে 0.24, এটা হিসাব করলে আসবে 0.24 I² আর টি, এত হচ্ছে ক্যালোরি। এটা আমি ক্যালোরিতে প্রকাশ করছি, যদি কেউ জুলে প্রকাশ করে তাহলে সিম্পলি এটা 1 হয়ে যাবে জের জায়গায়, এটা হয়ে যাবে যদি তুমি এসআই করতে জের মান হতো 1 ফর এসআই সিস্টেম, তখন আসতো I² শুধু আর টি, হ্যাঁ এত জুল, ব্যাস এইচের মান। আমি এই ফর্মুলাটাকে আরও কত রকম স্ট্রাকচারে লিখতে পারি এটাকে, এখানে আমি যেটা এসআই পদ্ধতি পেয়েছিলাম কী ছিল, এইচ সমান ছিল I² আর টি, আবার আমরা ভি সমান কী জানি IR, তাহলে এখান থেকে আর এর মান কি আসবে V/I, তাহলে এখানে আর এর জায়গায় মান বসাও তুমি, I² থাকলো V/I ইন্টু টি, একটা আই কাটবে, তাহলে কি আছে IVT, আচ্ছা ছাড়ো IVT, এভাবে লেখা যায়, উৎপন্ন তাপ এভাবে লেখা যায়। আচ্ছা এইভাবে করতে পারো, অবশ্যই আরও অনেকভাবে করা যায়, যেমন এখান থেকে আমি তো আয়ের মান বের করতে পারতাম, এখান থেকে আয়ের মান বের করলে আসতো V/R, তাহলে এখানে বসালে দেখো, হ্যাঁ এটা আসবে V²/R² ইন্টু আর ইন্টু টি, তাহলে আসতো কত V²/R ইন্টু টি আসতো। এরকম বিভিন্ন রকম ফর্মে লেখা যায়, এটাও লেখা যায়, এইভাবেও লেখা যায়, ঠিক আছে, বিভিন্ন রকম টার্মে লিখলাম। এই যে আমি প্রথম যে ফর্মুলাটা পেয়েছিলাম এইচ সমান I² আর টি, এখানে আমি বলতে পারি তো যে উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাতিক হয়, হ্যাঁ দেখা যাচ্ছে আর কি, জল করছে, এইচ প্রপোর্শনাল টু আর, এটা আবার আমরা আর সমান কি জানি রোধের ফর্মুলা রো ইন্টু L/A, এইভাবে। অ্যাকচুয়ালি এই তাপীয় প্রভাবটা দু ধরনের সমবায়ের ক্ষেত্রে দুরকম হয়। আগে আমি শ্রেণীটা দেখাই, হ্যাঁ আগে দেখাই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায় তার ক্ষেত্রে, শ্রেণী সমবায় মানে কি হয়, তার পরপর রোধগুলো সিম্পলি যোগ হয়ে যায়, ঠিক এইভাবে, এইভাবে হয়। এর একটা মানে বৈশিষ্ট্য কি, কারণ এর হচ্ছে প্রত্যেকের মধ্যে দিয়ে কারেন্টটা সেম যায়, ঠিক, তার মানে এখানে যেহেতু I²টা সেম, তাহলে আর এর উপর চেঞ্জ দেখো, তাহলে আমি কি লিখতে পারি এইচ প্রপোর্শনাল টু হবে এইটার সঙ্গে সমানুপাতিক, মানে রো L/A, এইভাবে। এটা কিন্তু হচ্ছে অবশ্যই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, কারণ এখানে আমি বাকিগুলোকে সমানুপাতিক মানে কি, বাকিগুলো ধ্রুবক আছে, মানে আই তো সমান, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সবাইকার একই হয়, তাহলে ওটা ধ্রুবক, আর সময়টা ফিক্স করে নিচ্ছি ধরো না নির্দিষ্ট সময়ের জন্য, তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো এইচ প্রপোর্শনাল টু এল, বলতে পারি এইচ প্রপোর্শনাল টু ছিল রো L/A, তাহলে ওটা তো এল এর সঙ্গে সমানুপাতিক হয়ে আছে, মানে কি যত বেশি লম্বা তার নিয়ে আসবে তত বেশি তাপ উৎপন্ন হবে, এটা ফর শ্রেণী সমবায় অবশ্যই। আচ্ছা আবার দেখো ক্ষেত্রফলের সঙ্গে মানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যেগুলো মোটা তার তাতে কম তাপ উৎপন্ন হবে, আর যেগুলো সরু তার বেশি তাপ উৎপন্ন হবে। এটা হচ্ছে ফর অনলি সিরিজ কম্বিনেশান, নট ফর প্যারালাল। যদি তুমি সমান্তরাল সমবায় করে দেখবো এরপরে উল্টো উল্টো কেস হয়, কেন হয় বলবো সেখানে। আমি কেন এখানে এটা লাগাতে পারলাম, কারণ এখানে কারেন্টটা সেম যায়, কারেন্টটা ধ্রুবক কনস্ট্যান্ট, প্রত্যেকের মধ্যে সেম যায়, তো সেম যায় বলে কিন্তু আমি ডিরেক্ট এইচ প্রপোর্শনাল টু আর লিখতে পারছি। কিন্তু সমবায়ের ক্ষেত্রে যখন আমি সমান্তরাল সমবায় করব সেখানে কিন্তু আইটা সবার একই নয়, তাহলে আমি ডাইরেক্ট এরকম লিখতে পারবো না সেখানে, হ্যাঁ এই দুটো পাচ্ছি তার কারণে পাশে অবশ্যই লিখে রাখবে, কারণ এখানে আইটা হচ্ছে কনস্ট্যান্ট, বলো আই এরও যা তারও তা হয়, প্রত্যেকের রোধের মধ্যে দিয়ে কারেন্টটা সেম যায়। এটা করলাম আমি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। যদি কেউ সমান্তরাল করে, সমান্তরাল সমবায়, তার ক্ষেত্রে কি আসবে, সমান্তরাল মানে তুমি জানো সেই রোধগুলো জাস্ট এইভাবে কানেকশান থাকে, ঠিক এইভাবে কানেকশান থাকে, কিন্তু প্রত্যেকের কারেন্ট ডিফারেন্ট হয়, ঠিক, কিন্তু এদের মজার বিষয় হচ্ছে এদের প্রত্যেকের আবার বিভবটা সেম হয়, বিভব পার্থক্য। তাহলে এখানে কিন্তু আমরা কারেন্ট আই সমান কি জানতাম, এই যে আই সমান হয় V/R, এইটা
আবার দেখো তোমার জুলের সূত্রে বলা ছিল, জুলের সূত্র অনুযায়ী এইচ সমান কী আসতো, আই স্কোয়ার আর টি বাই, যদি ক্যালোরিতে লিখতে হলে 4.2 আসতো। তুমি চাইলে এমনি যেই রাখতে পারো তোমার ইচ্ছা। তাহলে দেখো কি পাবো, 4.2কে বাইরে বের করতে কিছু কাজও নেই। যেটা কাজ হবে সেটা, হ্যাঁ এই যে আই স্কোয়ারের জায়গায় আয়ের মানটা বসিয়ে দাও, তাহলে কি আসবে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার উপরে আর টি, একটা আর কাটবে, তাহলে আসবে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, আর 1/4.2 যেমন ছিল থাকবে। ঠিক আছে, তার মানেটা কি দেখো, এবারে কিন্তু সমান্তরালের ক্ষেত্রে উৎপন্ন তাপ রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। কারণ এবার পেলাম আমি এইচ প্রপোর্শনাল টু 1/r। আবার আমরা আর সমান জানি এইটা, তাহলে এবার ওর সম্পর্ক কী আসবে, উল্টে যাবে, প্রপোর্শনাল হবে এ বাই রো ইন্টু এল রো যাই বলো। তাহলে এর ক্ষেত্রে আমি কী পাবো, একটা পাবো এইচ প্রপোর্শনাল টু 1/l, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। যদি ছোটো তার হয় তাতে বেশি তাপ উৎপন্ন হবে, লম্বা তার হয়ে গেলে কম তাপ হয়ে যাবে। বুঝতে পারছো এইটা? আর যদি প্রস্থচ্ছেদ বলো তাহলে হবে এইচ প্রপোর্শনাল টু এ, অর্থাৎ যেগুলো বেশি মোটা তার হয় তাতে বেশি তাপ উৎপন্ন হবে। উল্টা হয়, উল্টা। তুমি তাহলে এখানে পাচ্ছ যেটা, যে মোটা তারের ক্ষেত্রে বেশি তাপ উৎপন্ন হবে, তার দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স বুঝলে? শ্রেণী সমবায় নিয়ম অনুযায়ী সরু তারে বেশি তাপ উৎপন্ন হবে, কারণ নিচে ছোটো মানে আলটিমেট বেশি বড় বুঝাবে। কিন্তু এবারে দেখো এর সঙ্গে ডিরেক্ট প্রপোর্শনাল হয়ে আছে, মানে যে যত বেশি মোটা তার ইউজ করবে তার বেশি তত তাপ উৎপন্ন হবে। আচ্ছা, এইবার পড়বো আমরা ব্যয়িত তড়িৎ শক্তি সম্পর্কে। ব্যয়িত তড়িৎ শক্তি অর্থাৎ যখন তুমি একটা কোনো তড়িৎ বর্তনীতে কোনো আলোকে জ্বালাও বা কোনো পাখা চালাও, তাতে কী পরিমাণ তড়িৎ শক্তি খরচা হয় ওখানে, সেটা দেখতে হবে। আচ্ছা, তুমি এক্ষুনি উৎপন্ন তাপ এইচ, সেটা সমান কী দেখলে, হতো আই স্কোয়ার আর টি বাই জে, ঠিক? বা অনেকে এভাবে লিখতে পারতে যে ভিআইটি বেরিয়েছিল একটা বাই জে, আইভিটি বেরিয়েছিল, ভিআইটি লিখতে পারো। যে আবার তাপ উৎপাদনে কৃতকার্য মানে ডব্লিউ, সেটা সমানুপাতিক হয় এই উৎপন্ন তাপের সঙ্গে। সেটা হবে যত বেশি কার্য করবে তত বেশি তাপ উৎপন্ন হবে। উৎপন্ন তাপের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ একটা ধ্রুবক আসবে, তাহলে ডব্লিউ সমান আসবে জেইচ। এই যে রিলেশনটা ডব্লিউ সমান জেইচ, ওটাকে বলা হয় কার্য ও তাপের পারস্পরিক রূপান্তর সংক্রান্ত জুলের সূত্র। কার্য ও তাপের পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে, দেখো তাপের পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত জুলের সূত্র, বুঝলে? এটা তুমি আগের উপরেটাকে 1 নম্বর রাখতে পারতে, এটা 2 নম্বর ধরো। 1, 2 তুলনা করলে কি পাবে বলো তো? হ্যাঁ, 1 ও 2 তুলনা করলেই আমি এই ব্যয়িত তড়িৎ শক্তির মান পেয়ে যাব। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি মানে ডব্লিউ সমান পাবো আমি, যেটা তুমি দেখো যে যেমন আছে থাক, আমি এইচের জায়গায় এই মানটা বসিয়ে দিতে পারি। ডব্লিউ সমান ছিল যে এইচ, তাহলে যে থাকলো, আর এইচের জায়গায় এই মানটা, মানে আই স্কোয়ার আর টি বাই যে কেটে যাবে, ওটা থাকে কি শুধু আই স্কোয়ার আর টি। আবার আই স্কোয়ার আর টি লিখতে পারো, বা শুধু এটা লিখতে পারো ভিআইটি, তাও হবে। এটাই হলো ব্যয়িত তড়িৎ শক্তির রাশিমালা। তাহলে তড়িৎ শক্তি পড়া হলো, আমার চ্যাপ্টারের নাম ছিল শক্তি আর ক্ষমতা। তাহলে এবার ক্ষমতাতে যাও, দেখি ক্ষমতা সম্পর্কে কি জানতে পারি আমি। এবার শিখবো আমি তড়িৎ ক্ষমতা। ক্ষমতা যাকে বলা হয় পাওয়ার, পি দ্বারা লিখতে পারো।
আমরা ক্ষমতা সমান কি জানি, কার্য করার হারকে ক্ষমতা বলে, মানে W/T, মনে আছে? তো তুমি ডব্লিউর জায়গায় এই মানটা বসাও, কী হবে তাহলে I²RT/T, টি কেটে যাবে, থাকে কি তাহলে শুধু I²R। এটা আমি এখানে সিম্পলি ডব্লিউর জায়গায় কৃতকার্য মান বসিয়েছি I²RT/T, যেমন ছিল টি কেটে গেছে, I²R আছে শুধু, এটাই। দেখো তুমি যদি ডব্লিউর জায়গায় এই মানটা বসাতে, তাহলে দেখো এই টিটা কাটতে, তাহলে থাকছে শুধু VI, তাহলে P সমান আবার একটা হয় V/I। এবং পার্টিকুলার এই ফর্মুলা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ আছে একে ইউজ করা হয় শ্রেণী সমবায়। কেন? কারণ এখানে আইটা যে আছে শ্রেণী সমবায়, আইটা সবার একই হয়, সিম্পল আয়ের মানটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? কারণটা হচ্ছে এখানে আয়ের মান সবার একই হয়, সবার সমান, বুঝলে? আর যদি কেউ সমান্তরালের মতো লিখতে চায়, তাহলে এটা আসবে P সমান আয়ের মানটা বসে দাও, তাহলে আসবে V²/R। এটা লিখতে পারি? কিছু করি না, আমি আয়ের মানটা বসাইছি, আয়ের মান কি আসবে V/R। তুমি বসিয়ে দেখো, V² হয়ে যাবে, নিচে বার। এটা ইউজ করা হয় সমান্তরালগুলোর ক্ষেত্রে। কারণটা কি? এখানে যে ভিটা আছে, ভিটা সকলের একই হয় সমান্তরালের হলে, বুঝতে পারছো? শুধু রোধটা জানলেই তুমি কাজ পাওয়ারটা পেয়ে যাবে, তড়িৎ ক্ষমতা। আচ্ছা, বাকি তোমরা তড়িৎ ক্ষমতার একক জানো? একক দেখো এখান থেকে তুমি বের করতে পারো, কী হবে? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। হ্যাঁ, এককটা এখানে লিখে দিই, একক অবশ্যই বলতে পারো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। আর এটা যেটা জানার দরকার সেটা হচ্ছে ব্যবহারিক একক। আমরা সবসময় ক্ষমতাকে ওয়াটে বলি, ওয়াট, WTT। এর ব্যবহারিক একক হয় ওয়াট, বাংলায় লিখো ওয়াট। 1 ওয়াট বলতে কি বোঝো? 1 ওয়াটের ডেফিনেশন কি আসবে? একদম সিম্পল, তুমি তো এখনই দেখলে ভোল্ট ইন টেম্পার করলে ওয়াট আসে। তা তুমি বলবে যে 1 ভোল্ট বিভব পার্থক্যযুক্ত কোনো পরিবাহীতে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর ক্ষমতাকেই বলবে তুমি 1 ওয়াট। 1 ওয়াটের একটু ডেফিনেশন ছোটো করে লিখে রাখতে পারো যে 1 ভোল্ট বিভব পার্থক্যযুক্ত কোনো পরিবাহীতে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহীর তড়িৎ ক্ষমতাকে 1 ওয়াট বলে। তোমার একটা প্রবলেম দেওয়া আছে এরকম যে এমন একটা ল্যাম্প আছে যার হচ্ছে রেটিং আছে এরকম ল্যাম্পের উপরে 200 ভোল্ট 100 ওয়াট, এরকম রেটিং দেওয়া আছে, ঠিক আছে? প্রশ্ন বলছে তোমাকে যে এরকম রেটিংযুক্ত বাল্বের, বলো বাল্বের রোধ কত হবে? এই বাল্বের রোধ বের করতে হবে তোমাকে, রেজিস্ট্যান্স। দেখো এটা ভি আছে, মানে এটা হচ্ছে বিভব দেওয়া আছে, ভিটা দেওয়া আছে, ওয়াট মানে এটা পি দেওয়া আছে, পাওয়ার, ক্ষমতা। তুমি এখান থেকে আর এর মান পাবে, সূত্রে বসালে উত্তর। আচ্ছা, এই কাজ আমাদের একদম সিম্পল। এই ধরনের প্রবলেম পড়লে আমরা তো ক্ষমতা পি সমান কি জানি? V²/R। তাহলে আর সমান কি আসবে? V²/P। ভি মানে 200 আছে, V² মানে 200 × 200, আর পি মানে 100 ওয়াট। উত্তর আসবে তাহলে 400 ওহম। বুঝলে? একদম খুব সিম্পল, তুমি এভাবে করতে পারো। আমরা প্রথমে যে জুলের সূত্র ধরে নিয়েছিলাম, সেই আইয়ের সঙ্গে স্কোয়ারের সঙ্গে সম্পর্ক হয়। এবার করব আমরা জুলের সূত্রের প্রতিষ্ঠা। জুলের সূত্রের প্রতিষ্ঠা। তুমি ধরো এটা তাহলে পরিবাহী আছে এরকম, তার দুই প্রান্তের বিভব প্রভেদ আছে ভি, এইভাবে আছে। আচ্ছা, তোমরা সেই বিভবের সংজ্ঞাতে কি জানতে? কাকে বিভব বলে? সেই মনে আছে, সেই অসীম থেকে একটা কোনো আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, একক আধানকে অবশ্যই, কিন্তু
তাহলে আমি এখানে বলতে পারি কি এরকম যে এখানে একক মানে 1 কুলম ধরি, যে ধরো 1 কুলম আধানকে নিয়ে আসতে কৃতকার্য, ওটাকে বিভব বলে, ভি বলতে পারি, এত ভোল্ট। এটা বুঝতে পারছো না? পারো না? আমাদের বিভবের সংজ্ঞাতে ছিল এরকম যে একক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় বিভব। এখানে অবশ্যই লিখে রাখবে বিভব পার্থক্য ছিল ভি, বিভব পার্থক্য হচ্ছে ভি। তা আমি যদি এখন কিউ পরিমাণ চার্জ নিয়ে আসি, কিউ কুলম আধানকে নিয়ে আসতে কত হবে, ভি ইন্টু কিউ হয়ে যাবে, ওটা হবে তাহলে ভি ইন্টু কিউ, এত ভোল্ট। এ ভোল্ট বলার দরকার নেই, যেহেতু ভি বলছি আমি, তাহলে আমি প্রথমটা কি বলবো যে 1 কুলম নিয়ে আসতে কৃতকার্য ওটা অত জুল বলতে পারি, কৃতকার্য একক কী হয়, জুলে হয় সে, তাহলে এটা হবে ভি ইন্টু কিউ ইন্টু জে, মানে এত জুল। তো বাংলায় লিখো বাবা, এত জুল, ঠিক আছে, অত জুল কার্য করতে হয়। একক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় বিভব, তাহলে ওটা হবে ভি জুল। আর কিউ পরিমাণ আনতে যা কার্য করে তাকে বলা হয় ভি ইন্টু কিউ, অত জুল, অসুবিধা নেই। তাহলে এখান থেকে তুমি কৃতকার্য সমান কী পেলে, কৃতকার্য ডব্লিউ দ্বারা লিখে ডব্লিউ সমান কী আসবে, ভি ইন্টু কিউ। তাহলে এখানে যেটা আমি দেখলাম কৃতকার্য ডব্লিউ সমান কী পেলাম আমি, ভি ইন্টু কিউ, কিউ পরিমাণ আধানকে আমি নিয়ে আসবো আর বিভব ছিল ভি। আচ্ছা, আবার আমরা কিউ সমান কী জানি, আধান সমান কী হয়, আই ইন্টু টি, আই ইন্টু টি, আই সমান হয় কিউ বাই টি, তাহলে কিউ সমান হবে আই টি। তাহলে মান বসাও এখান থেকে, আসবে দেখো ভি আই টি আসছে। এই ফর্মুলাটা আমাদের চিনা, অজানা নয়। আচ্ছা, এটা তো ডব্লিউ বেরালো, কিন্তু আমাকে বের করতে হবে জুলের সূত্র, মানে এখান থেকে তাপের পরিমাপ হয়, ঠিক তো? তাহলে তাপ এইচ সমান কী হবে, আমরা সূত্র জানতাম ডব্লিউ বাই জে হয়, মনে আছে? ডব্লিউ সমান ছিল এইচ জে, তাহলে এইচ সমান হবে, হ্যাঁ এইচ সমান হবে ডব্লিউ বাই জে, তাহলে এখানে হবে ভিআইটি বাই জে। এটাই দেখো আমার জুলের সূত্র অনুযায়ী হিটের ফর্মুলা ছিল এইটা। বা তুমি একে আরও অল্টারনেটিভ ফর্মে লিখতে পারো, যদি ভি সমান আইআর করে দাও, আইআর বসে দেখো আই স্কোয়ার হয়ে যাবে, আই স্কোয়ার আর টি বাই জে, এইচ সমান। তাহলে আমার জুলের সূত্র প্রতিষ্ঠা হয়ে গেল, এটা হচ্ছে জুলের সূত্র। তুমি এখান থেকে ডিরেক্ট বলতে পারতে যে তাহলে উৎপন্ন তাপ আই এর সঙ্গে স্কোয়ারের সঙ্গে সম্পর্ক, রোধের সঙ্গে এমনি সম্পর্ক, সরল মানে সমানুপাতিক, আর টি মানে সময়ের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার যে টার্মটা জানবো সেটা হচ্ছে বিওটি। তোমরা জানো এই তড়িৎ যে পরিমাণ শক্তি খরচা হয় তাকে বিওটি দ্বারা প্রকাশ করা হয়। বিওটিটা হচ্ছে তড়িৎ শক্তি ব্যবহারের বাণিজ্যিক একক। এটা লিখে রাখো তাহলে, এটা হচ্ছে তড়িৎ শক্তি পরিমাপের বাণিজ্যিক একক। তড়িৎ শক্তি পরিমাপের বাণিজ্যিক একক। এই যে রিলেশন আছে এরকম, 1 বিওটি সমান হয় 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। এখান থেকে তুমি 1 বিওটির ডেফিনিশন পেতে পারো যে কোনো যদি ইলেকট্রিক মেশিন, কোনো ইনস্ট্রুমেন্ট যার ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট, সে যদি 1 ঘন্টা চলে তাহলে যেই পরিমাণ তড়িৎশক্তি খরচা হয় তাকে বলা হয় 1 বিওটি। তোমরা 1 বিওটির ডেফিনেশনটা লিখো, 1 বিওটি। তাহলে কি বলবে তুমি এখানে, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, হ্যাঁ, সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয়। তাকেই বলা হয় 1 বিওটি। আচ্ছা, তো তড়িৎ বর্তনীর ক্ষমতা বলতে আমরা কি বুঝি, যে এখানে আমাকে ব্যাটারি যখন আমি যোগ করছি, এখানে এ হচ্ছে আমাকে ক্ষমতা সাপ্লাই করবে, মানে ও ইনপুট করবে আমাকে। তাহলে আমি ব্যাটারির যোগের ফলে আমি ওখান থেকে পি ইনপুট পেতাম,
আর ওটার ফলে কী হচ্ছে, আমার এই বর্তনীতে যেখানে খরচা করার জায়গা আছে রোধ, এখান থেকে কী পাবো আমি, কাজ পাবো আলটিমেট, এখান থেকে পাবো আমি পি আউটপুট। আর কারেন্টের ফর্মুলা তোমরা জানো V/R হয়, I সমান হয় V/R। ডেফিনেটলি এখানে V বললে কি ওই ব্যাটারি তড়িৎচালক বলতে ই আছে ওটা, আর আর মানে দুটো আর আছে, এটা বাইরেরটার ভিতরটা যোগ করে যা হয় সেটা। আচ্ছা, এবার আমরা শিখবো এখানে যে এই যে তড়িৎ বর্তনী আছে, তড়িৎ বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, বুঝতে পারছো? মানে তুমি একটা বর্তনীতে ব্যাটারি সাপ্লাই করছো, তার ফলে রোধে কিছু পরিমাণ কী হবে, এখানে আস্তে আস্তে করে এনার্জি লস করবে, যেমন তুমি পাখা চালালে নিশ্চয়ই এনার্জি খরচাই হবে, আর কিছু হবে না। তো সেখানে কত পরিমাণ ক্ষমতা ব্যয় হবে সেটা দেখি। তো ওর জন্য আমরা ফর্মুলা কী পেয়েছিলাম, পি সমান আসতো I² × R। আইটা ছিল কারেন্ট, আরটা হচ্ছে বহিস্থ রোধ ওটা। আচ্ছা, আবার দেখো আয়ের ফর্মুলা কী পেলাম আমি এখানে, E/R + R। তাহলে এই আয়ের জায়গায় এই আয়ের মানটা বসাও, তাহলে পাবে E/R + R তার হোল স্কোয়ার × R। আচ্ছা দেখো, তাহলে এটা ভাঙলে কি পাবো বলো তো, আসবে E²R/R + R এর হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারকে উপরে তুললে -2 হয়ে যায়, তোমরা জানো ক্যালকুলেশন, E² × R, আর এটা আসবে R + R এর -2। নিচে স্কোয়ার মানে উপরে উঠলে -2 হয়ে যায়, সেই নিয়মেই হবে। তাহলে এই পরিমাণ ক্ষমতা আমার বহির্বর্তনীতে খরচা হতে পারে, এই পরিমাণ, ঠিক আছে। কিন্তু আমাকে বের করতে হবে যে আমি কখন এখান থেকে সর্বোচ্চ ক্ষমতা পাবো। এটা তো এমনি পাওয়ারের যে কোনো এক্সপ্রেশান, কিন্তু ম্যাক্সিমাম হওয়ার কি কন্ডিশন আছে সেটা। তাহলে এবার আমরা কাজ করব সর্বোচ্চ ক্ষমতার জন্য। সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা বের করার নিয়ম হচ্ছে সবসময় যে কোনো সর্বোচ্চ ভ্যালু বের করার জন্য আমাকে সেই রাশিটাকে ডেরিভেটিভ করে শূন্য করতে হয়। এই পিটাকে করতে হবে ডেরিভেটিভ, এইটা আমাকে দেখাতে হবে যে dp/dr সমান 0। শূন্য করে দিয়ে আমি কিছু রিলেশন পাবো, সেটাই হচ্ছে কন্ডিশান সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে পির আমি ডেরিভেটিভ করবো, দেখো এইটার করবো আর এর সাপেক্ষে, হ্যাঁ ডেরিভেটিভ করবো, মানে DDR অফ, দেখো পির মানটা বসাবো। পির মান কত ছিল এইটা, পির মান মানে আছে E² R × R + R - 2। এটা তোমাদের যাদের ম্যাথ নেই তারা দেখো, তোমাদেরকে একদম সহজ করে বুঝাচ্ছি। তো দেখো এখান থেকে আমি যেটা পাবো আর কি, ওটা সমান 0 দেখা যাবে তো। তাহলে দেখো E² তো ধ্রুবক রাশি, ডেরিভেটিভ হবে না, বাইরে বেরিয়ে যাবে সিম্পল। E²টা, E²কে বাইরে রাখো। আচ্ছা, ভেতরে প্রথমে আমি R এর উপর কাজ করি, তাহলে R এর ডেরিভেটিভ হলে 1 হয়ে যায়, তো থাকে 1 × এটা যেমন পড়েছে থাকবে R + R - 2। যত জায়গায় আর আছে, আমি তো আর এর উপর করতেছি, যত জায়গায় আর আছে একবার এই আর এর উপর করবে, একে চুপচাপ ফেলে রাখবে, কিছু করবে না। আবার একে চুপচাপ ফেলে রাখবে, এর উপর কাজ হবে। দ্বিতীয়বার কিন্তু আমি আরকে চুপচাপ ফেলে রাখবো, কিছু কাজ নেই। তাহলে +R × এটা থেকে -2 সামনে আসছে, আমার ডেরিভেটিভের নিয়ম কী হতো, আমার ডেরিভেটিভের নিয়ম কী হতো, মাথায় যেটা থাকে সেটা সামনে আসে, মাথায় আবার -1 হয়। তাহলে এটা আসবে -2 সামনে আসবে, আর ওটা আসবে R + R এর -3, এইটা সমান 0। দেখো বাইরে E² আছে, ওর কিছু কাজ নেই, তাহলে ভেতরে এই পুরোটা সমান 0। মানে আমি যেটা পাবো এখানে আর কি R + R - 2। আচ্ছা দেখো এখানে মাইনাস হয়ে যাবে, এটা দেখছো, তাহলে এটা আসবে -2R × R + R - 3 = 0। তুমি দেখো এটাকে এই দিকে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে, R + R -2 সমান দিকে আসবে 2R × R + R - 3। এইটা এখানে 2 ঘর কাটলে এখানে 1 ঘর থাকবে, আর তার মানে এটা কেটে গিয়ে 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে -1 হবে। -1 মানে হচ্ছিল নিচে আছে, তাহলে মানে হ্যাঁ 1/, ওইটা তাহলে ওইটাকে আমি এদিকে পাঠিয়ে দিতে পারি, একবার করে দিচ্ছি আমি। তাহলে R + R = 2R আসবে। দেখো এই বড় হাতের এটা পাঠিয়ে দিলে ওদিকে মাইনাস হয়ে যাবে, তো তুমি আলটিমেট পাবে এটা ছোট হাতের R সমান বড় হাতের R। এই আরটা দুই পাশে দিলে একটা আর কমে যাবে,
ছোটো হাতের সময় বড় হাতের আর হয়ে যাবে। বুঝতে পারছো? এইটা বেরালো, এটা হচ্ছে শর্ত, যে পার্টিকুলার এই শর্ত মেনটেন করলে তবেই ক্ষমতা হবে সর্বোচ্চ। তোমাকে প্রশ্ন দেয় যে তোমাকে বলবে ওটাই যে একটা ব্যাটারি থেকে যে শক্তি ব্যয় হয় সেটা সর্বোচ্চ ব্যয় হওয়ার শর্ত কী দেখাও, 2 নম্বর বা 3 নম্বর দিবে, তোমাকে ডেরিভেটিভ করে সব কাজ করতে হবে। তাহলে এর মানেটা কী বলো তো? ছোটো হাতের আর মানেটা হচ্ছে ছিল অভ্যন্তরীণ রোধ, আর বড় হাতের হাতে ছিল বহিস্থ রোধ। তার মানে একমাত্র যখনই অভ্যন্তরীণ রোধ সমান হবে বহিস্থ রোধ, তখনই তুমি পাবে সর্বোচ্চ ক্ষমতা। এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত, এটা কন্ডিশন। এটা তোমরা এখনই কি দেখলে? সর্বোচ্চ ক্ষমতা পেতে গেলে অভ্যন্তরীণ রোধ সমান হতে হবে বহিস্থ রোধের সঙ্গে। তাহলে পার্টিকুলার এই কন্ডিশন হলে তখন সর্বোচ্চ ক্ষমতা কত হবে? আমরা ক্ষমতা সমান কি দেখছিলাম? ক্ষমতা পি সমান কি পেয়েছিলাম? সে একটা ফর্মুলা দেখো আসছিল, ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর, মনে আছে? এটা ছিল। তাহলে আমি তো এই কন্ডিশানগুলোতে আর আরকে সমান করে দিলেই সর্বোচ্চ ক্ষমতা পেয়ে যাব। তাহলে সর্বোচ্চ ক্ষমতা পি ম্যাক্স সমান কি আসবে? ম্যাক্স ফর ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে এখানে দেখো আসবে ই স্কোয়ার বাই, আচ্ছা আমি বড় হাতের আরের জায়গায় ছোটো হাতের আর বসিয়ে দিই, তাহলে দেখো নিচে আসবে 2r এর হোল স্কোয়ার, এখানে আসবে ছোটো হাতের আর। আচ্ছা, তাহলে দেখো ই স্কোয়ার বাই এটা আসবে 4r স্কোয়ার ইন্টু আর, এটা আর কাটবে, তাহলে পি ম্যাক্সের মানটা তুমি যেটা পাবে ই স্কোয়ার বাই 4r। এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা পসিবল তুমি পেতে পারো একটা বহিস্থ রোধে, এই পরিমাণ। আমরা এবার ক্যালকুলেশন শিখব যেটা ব্যাটারির এফিসিয়েন্সি কত হয়, কর্মদক্ষতা করব আমরা। ব্যাটারির কর্মদক্ষতা বলা হয় এফিসিয়েন্সি অফ ব্যাটারি, একে লেখা হয় ইটা দ্বারা। ইটা সমান আমার নিয়ম কী ছিল সবসময়? আউটপুট বাই ইনপুট, এটা আমার নিয়ম সবসময় হয়। তাহলে আমি লিখব পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। যদি আমি কর্মদক্ষতা পার্সেন্টেজ বের করতে চাই ইন্টু 100। এটা দেখো আমরা আগে ক্যালকুলেশনে শিখছিলাম সেই পি আউটের মান বের করছিলাম আর পি ইনের মান বের করছিলাম। পি আউটপুটের দেখো মান ছিল ওখানে আই স্কোয়ার আর, আর পি ইনপুটের মান ছিল আই স্কোয়ার ইন্টু আর প্লাস আর ইন্টু 100। পার্সেন্টেজে বের হবে আমার কর্মদক্ষতা, আই স্কোয়ার কেটে যাবে, থাকে আর বাই আর প্লাস আর ইন্টু 100%। এটা আচ্ছা দেখো এই আরটাকে যদি নিচে ভাগ করে দেই, এটাকে নিচে, তাহলে দেখো আর আর কেটে গিয়ে 1 হবে, আর থাকে দেখো উপরে 1 নিচে 1 প্লাস আর বাই আর ইন্টু 100%। এটা বুঝতে পারছো না? পারো? আমি সিম্পলি এই আরটাকে নিচে ভাগ করে দিয়েছি, ফলে আর আর কেটে গিয়ে 1 হয়ে গেছে, এটা আর বাই আর হয়ে গেছে। এটা তুমি পেলে ইটার মান জেনারেল ফর্মে। দেখো এটা বেরালো আমার কর্মদক্ষতা জেনারেল ফর্ম। তোমাকে যদি বলা হয় যে সর্বোচ্চ ক্ষমতার সময় কত কর্মদক্ষতা ছিল, সেটা কত হবে বের করো। মানে এবার তুমি বের করবে সর্বোচ্চ কর্মদক্ষতা, লিখবে তুমি ইটা ম্যাক্স। হ্যাঁ, সর্বোচ্চ কর্মদক্ষতার শর্ত কী ছিল? দুটো সমান হতে হয় আর আর আর, তাহলে সমান হলে দেখো এটা 1 হয়ে যাবে, তাহলে হবে 1 বাই 1 প্লাস 1 ইন্টু 100%, মানে হাফ মানে 50%। বুঝতে পারছো? ম্যাক্সিমাম হয় 50% এফিসিয়েন্ট, ঠিক আছে? এটা অবশ্যই যখন হতো অভ্যন্তরীণ রোধ আর বহিস্থ রোধ সমান, তখনই পেতাম আমি সর্বোচ্চ ব্যাপার, সর্বোচ্চ কর্মদক্ষতা। বুঝতে পারছো? তার মানে ম্যাক্সিমাম 50% এফিসিয়েন্টই পসিবল। এবার কিছু প্রবলেম করবো আমরা। ফার্স্ট এটা বলছি আমি, তোমাকে একটা বাল্ব দেওয়া আছে যার রেটিং আছে 220 ভোল্ট 100 ওয়াট। এই বাল্বটা বলা আছে 150 ওয়াট ক্ষমতায় কি হয়ে যায়? ফিউজ হয়ে যায়। এত ওয়াট ক্ষমতার ঊর্ধ্বে ফিউজ হয়ে যায়, পুড়ে যায় ল্যাম্প। বুঝতে পারছো? ফিউজ হয়ে যায় মানে ওই ল্যাম্প পুড়ে যায়। প্রশ্ন বলছে এখানে যে সর্বোচ্চ কত বিভব প্রভেদ ওই বাল্ব সহ্য করতে পারবে।
ক্ষমতা পি সমান আমরা কি জানি ভি স্কোয়ার বাই আর। তাহলে আমি কি বলতে পারি যে এখানে পি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, মানে ভি স্কোয়ারের সঙ্গে পি হচ্ছে সমানুপাতিক আছে। তাহলে আমি যদি দুটো বিভবের জন্য ভাবি, তাহলে প্রথম দুটো কেসের ক্ষেত্রে তাহলে আমি লিখতে পারি এরকম হবে যে পি ওয়ান বাই পি টু সমান ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার। হ্যাঁ, দেখো সবের ডাটা আছে, ভি টুর মানটা নেই। তাহলে ভি টু স্কোয়ার সমান কী আসবে ভি ওয়ান স্কোয়ার ইন্টু পি টু বাই পি ওয়ান। এটা আমরা পি সমান তো ভি স্কোয়ার বাই আর জানি, তাহলে পি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার সমানুপাতিক। তাহলে সমানুপাতিক, তাহলে দুটোর কেসের ক্ষেত্রে আমি তো অনুপাত বের করতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে ভি টুর মান কত আসবে ভি ওয়ান ইন্টু রুট ওভার অফ পি টু বাই পি ওয়ান। তুমি সিম্পলি মান বসাও। এখানে দেখো ভি ওয়ানের মান ছিল এই যে 220 ছিল রেটিং, তাহলে 220 রুট ওভার অফ পি টু মানে যেটা সর্বোচ্চ ছিল যে 150, আর পি ওয়ান মানে যেটা আগে ছিল রেটিং 100। এটা হিসাব করে যা হবে উত্তর। এটা হিসাব করলে যেটা আসবে 269.4 এত ভোল্ট। ঠিক আছে, তার মানে আমার ওই ল্যাম্পটা, ওই বাল্বটা ম্যাক্সিমাম এত বিভব প্রভেদের মধ্যে রাখলে কোনো রকম বেঁচে যাবে, এর থেকে একটু বেশি হলেই সেটা ফিউজ হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। আমি দুটো ল্যাম্প জোগাড় করছি, একটা হচ্ছে 5 ওয়াটের ল্যাম্প, একটা 100 ওয়াটের ল্যাম্প। আমি দুটো ল্যাম্পকে দুবার দুরকম করে জুড়বো। একবার জুড়বো শ্রেণী সমবায়ে, আরেকবার জুড়বো সমান্তরাল সমবায়ে। আমাকে প্রশ্ন বলা হচ্ছে কোন ক্ষেত্রে কোন ল্যাম্পটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে, মানে শ্রেণীর সময় কে বেশি জ্বলবে উজ্জ্বলভাবে, আর সমান্তরালে কে উজ্জ্বলভাবে জ্বলবে। প্রশ্ন হচ্ছে কে উজ্জ্বলভাবে বা উজ্জ্বলতমভাবে আলো দেবে, কি হবে তোমার বেসিক আইডিয়া কি বলে বলো? শ্রেণীতে জুড়লে কে বেশি জ্বলবে, মানে বেশি আলো দেবে? আচ্ছা, আমি তাহলে দুটো কেস দুরকমভাবে বলি। প্রথম আগে শ্রেণীটা বলি 1 নম্বরে। আগে যদি শ্রেণীতে জুড়ি তাহলে কে বেশি করে জ্বলা উচিত, বেশি উজ্জ্বলভাবে। আচ্ছা, আমরা ক্ষমতা পি সমান কী জানি ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, তাহলে এখান থেকে আর এর মান কী আসবে? এখান থেকে আর এর মান আসবে ভি স্কোয়ার বাই পি। তার মানে দেখো যার ক্ষমতা কম তার রোধ বেশি। ঠিক, তাহলে এখানে কার ক্ষমতা কম ছিল? 50 ওয়াটের, তার মানে ওর রোধটা বেশি হবে। আমরা বলতে পারি আর অফ 50 ওয়াটটা বেশি হবে ফ্রম আর অফ 100 ওয়াট। দেখো উজ্জ্বল জ্বলবে মানে কি ওখান থেকে বেশি হচ্ছে শক্তি খরচা হবে, তার জন্য বেশি জ্বলবে সে। মানে সে এইচের ফর্মুলা আনতে হবে, তাপ হিট। আমরা এইচ সমান কী সূত্র জানি, বা এইচ প্রপোর্শনাল টু হয় আই স্কোয়ার আর, মনে আছে? আই স্কোয়ার আর টি হতো, টিটা লিখিনি বলে সমানুপাতিক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো যার রোধ বেশি হবে তার এইচ বেশি হবে। তাহলে কার রোধ বেশি ছিল? 50 ওয়াটের। তাহলে ডেফিনেটলি এখানে যেহেতু দেখা যাচ্ছে যে এইচ প্রপোর্শনাল টু আর হচ্ছে, তাহলে অবশ্যই 50 ওয়াটের ল্যাম্পটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে। শ্রেণীর ক্ষেত্রে অবশ্যই বেশি উজ্জ্বলতায় জ্বলবে। বুঝলে কি ব্যাপারটা কী হলো, কেন হলো? আমি কেন এই ফর্মুলা এখানে ইউজ করছি, কারণ আমরা জানি শ্রেণীর ক্ষেত্রে আই এর মানটা সবার ক্ষেত্রে একই হয়, আইটা ফিক্সড থাকে। ওই জন্য এটা এই ফর্মুলা ফেলাইছি। যখন সমান্তরাল করব, এবার করবো দেখো 2 নম্বর করবো সমান্তরাল। সমান্তরালে সেই ফর্মুলা মনে আছে, আমি বলছিলাম যে সমান্তরালে সেটা ইউজ করা হয়। একটা এইচের ফর্মুলা ছিল দেখো ভি স্কোয়ার বাই আর ছিল। কেন ভি করছে? কারণ সমান্তরাল মানে ভিটা সবার সমান হয়, আরটা চেঞ্জ হতে পারে। তাহলে এখানে দেখো যার রোধ কম হবে সে বেশি ভালোভাবে জ্বলবে। তাহলে কার রোধ কম ছিল? 100। তাহলে ডেফিনেটলি যেহেতু এখানে এইচের সঙ্গে আরটা ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি এখানে 100 ওয়াটের ল্যাম্পটা বেশি উজ্জ্বলতায় জ্বলবে। আজকের আমাদের একদম শেষ যে প্রবলেমটা করব, দুটো বাল্ব লাগানো আছে দুটো রেটিংয়ের। একটা আছে 100 ওয়াট 200 ভোল্ট, আর একটা আছে 200 ওয়াট 200 ভোল্ট। এদেরকে সমান্তরালে যোগ করা আছে, দেখা যাচ্ছে। ঠিক আছে,
প্রশ্ন হচ্ছে প্রত্যেকের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে। আমি ধরি এখান থেকে ধরো কারেন্ট যাচ্ছে I1, এখান থেকে কারেন্ট যাচ্ছে I2। প্রশ্ন হচ্ছে তাহলে এখান থেকে I1 I2 কত হবে, প্লাস এর কত রোধ হবে, এর কত রোধ হবে, মানে R1 R2 এগুলো সব কত হবে বের করতে হবে। আচ্ছা দেখো, প্রথমটা যদি আমি কারেন্ট বের করার কথা ভাবি I1, আমরা ক্ষমতা P সমান কি জানি, VI, V ইন্টু I। তাহলে I সমান কি হবে, P/V। এইটা তাহলে প্রথমটার জন্য প্রথমটার ক্ষমতা হবে P1, মান বসে তাহলে ওর ক্ষমতা ছিল 100 ওয়াট আর ভোল্টেজ ছিল 200, তার মানে এটা আসবে হাফ অ্যাম্পিয়ার, মানে 0.5 অ্যাম্পিয়ার যেগুলো, ঠিক আছে। এটা বেরোলো প্রথমটার কারেন্ট। আচ্ছা তাহলে প্রথমটা যদি তুমি কারেন্ট পেয়ে যাও, তুমি তো ওর রোধও পেয়ে যাবো। তাহলে ওর R1 কত হবে, R সমান কি হয়, V/I, V/I1। তাহলে ভি আছে 200 বাই নিচে হাফ, তার মানে হাফটা উপরে উঠবে, মানে হবে 400 ওহম। হলো, 2 নম্বরটা একদম সিমিলার হবে। I2টা, I2-র মানটা আসবে P2/V। P2-র মান ছিল 200, ক্ষমতা, ভোল্টেজ ছিল 200, তাহলে হবে 1 অ্যাম্পিয়ার। আর রোধটা হবে R2-র মান, এটা হবে V/I2। হ্যাঁ, ভি সমান I এর থেকে এটা আসছে আর কি। তার মান বসা, তুমি এর বিভব ছিল 200, কারেন্ট বেড়েছে 1, তাহলে হবে 200 ওহম। বুঝতে পারছো?